ঢাকায় ফিরে যা। এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না। এর আগে তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাছে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখে। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায় তাকে সঠিক পথে আনার দায়িত্বটা আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়েই চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না। কেন পারবো না? আমি বারণ করছি তাই। তুই বারণ করার কে? আমি কে সেটা নিজেই নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না। আমি তোমাকে করতে দেব না। এত বাড়াবাড়ি করছিস তুই? হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদে থাকে। তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসে থেকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়। নয়তো রিসার্চের কাছে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীর ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এ কথা বলেই শুদ্ধ চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে, আর তাকেই কিনা দাপট দেখায় এই ছেলে। এত বড় সাহস! ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতে এ রাজনীতি থেকে সরবে না সে। সে এবার দেখবে শুদ্ধ ঠিক কী করে, কত দূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়ে আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল। কথাটা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফেরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেরা স্বরে বলল। চলো। কোথায়? ছোট হয়ে বহুবার বড় ভাইকে ছোট কাজ সারাতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি। হাত ধরো। মুখ ফিরেও লাভ হবে না। এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এ কথার নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজনে লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথার মানুষ সেটা মনে করে দিতে হবে না নিশ্চয়ই। কথাটা বলে শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করায়। এদিকে তলপেটে চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠতেই হলো। শারাফত চৌধুরীর 3 সন্তান, সায়ন, শুদ্ধ, শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান ঘ্যান করতে হয়নি কাউকে, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটি পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে। তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বোঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তেও ইংলিশ, শুদ্ধের কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়ানোর ধরনে আলাদা করে টিউশনের ব্যবস্থা করে দিতে হয়নি কখনোই। বোর্ডের জন্য প্রয়োজনীয় সাজেশন, নোটস তারা নিজেরাই কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এ প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে কি সে জানে। শুদ্ধ সায়ন দুজনই মাসে 2টো করে পরীক্ষা নিত। কোশ্চেন করতো জটিল করে, এতটাই জটিল যে মাঝে মাঝে কোশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষা ভালো করলে যখন দুভাই তার আবদার পূরণ করত, খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষা ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া, আমি ফানুস উড়াতে চাই। এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুস ফানুস দেখায়। সপ্তাহখানিক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কী যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু! রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এই বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে। বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়। ছোটোখাটো আবদারগুলো পূরণ করে। তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসে, ওটাতেই সীমাবদ্ধ থাকে। এই স্বভাব পেয়ে তার বাবা শারাফত চৌধুরীর থেকে। শারাফত চৌধুরী যুবককালের কার্বন কপি যেন শুদ্ধ। কথায় কাজে একই রকম তেরা স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতেও পারবে না। আবার যা পছন্দ করে তার থেকে কেউ কেড়েও নিতে পারবে না। যেটা তার শুদ্ধ, যেটা তার শুধু তারই। যেটা করবে বলে ঠিক করবে সে করবেই। তাকে আটকানো মুশকিল প্রায়।
স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা মনে পড়ে গেল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধের সঙ্গে বনিবনা পড়ে না কারোই। শারাফাত আর শুদ্ধ বাড়ির এই দুই পুরুষ একটু আলাদা বলাই চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকেও একটু ভয় পায়। পরীক্ষা ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধের কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমতো খেয়ে যায়, কথা ভুলে যায়। কথার খই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করলো, কি চাস বল। কথাটা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেও নি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিচার্জার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু শারাফাত চৌধুরী চাইতেন সে ম্যারিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ বিদেশ দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখল, সেও সিদ্ধান্তে অটল রইল। এরপরেই পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। সায়নের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকে না পেয়ে সব টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। শারাফত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেকদিন ওনার কাছে পড়ে। এরই মধ্যে আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যাত্রার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। শারাফত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়াতে গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো, ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে যেতে ক্ষমতার জোর পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে, আর এই ঘাপলাটা ঠিক শস্যের মধ্যে ভূত থাকার মতোই রহস্যময়। আগামীকাল শারাফত চৌধুরী মা শেফালি চৌধুরী প্রয়াতবার্ষিকী। সেই উপলক্ষে শারাফত চৌধুরীর নিমন্ত্রণে নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো করে ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনও আসেনি, তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্বে ওনার ঘাড়ে, তাই তো আজ সময় করে উঠতে পারেনি। খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নে ত্রুটি না রাখতে চৌধুরী তিন কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেই সব কাজেই ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়া প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটুই দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষসহ দুটো এতিমখানায়ও খাবার পাঠানো হবে। সব মিলিয়ে 1000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা নয়, প্রতি বছর এই দিনটাতে এভাবেই এত মানুষ খাওয়ান শারাফত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাওন চৌধুরী বাজার সদাইয়ের কাজ সেরে কেবলই বাসায় ফিরেছে। প্রচণ্ড গরমে যান যায় অবস্থা। পরনের টি-শার্ট ভিজে জবজব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্প কথা, হাসাহাসির শব্দে মেজাজটাই যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সব কিছু। গতরাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথাও ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে। তবুও নির্বিকার হয়ে মেঝো চাচ্চুর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাতে ধরে বুঝিয়েও দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে শাওন চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পরে আবার যেতে হবে। হুম। কথাটা বলেই সাফওয়ান চৌধুরী চলে গেলে অগত্যা শুদ্ধ উঠে দাঁড়ালো। উকিঝুঁকি মেরে বা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলো, কেউ যে এক গ্লাস পানি দেবে
তাও কারো হুঁশে নেই। রান্নাঘরের সামনেই আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখেই বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না? সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখেছিস? বড় মা রান্নাঘরে আছে বোধহয়। মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। কথাটা বলেই শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওনার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কলটা কেটে আগে ছুটল রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গেই করা প্রয়োজন, নয়তো বাস কখন কোন দিক থেকে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য নানা বাজার সাদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিস চিবোচ্ছে। তার মন মেজাজ খুব খারাপ, এতটা খারাপ কেউ কিছু বললেই খেকিয়ে উঠছে, তর্ক করছে, ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে গাঢ় হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারো সঙ্গে কথাও বলেনি, কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দিবে তাকে আগে বিচার হবে, যে দিবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনায় মত পরিবর্তনও করা হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায় না, তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলেই যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো থেকেই ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য, সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। ইস, সবে টিকটক করা শুরু করেছিল, দিন দিন একটু একটু করে লাইক কমেন্টের সংখ্যা বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখনই ফোনটা হারাতে হলো, উফ থুরি। তার ফোনের তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? ওই বাড়ির শুদ্ধ পুরুষ। থুকু, এখানেও একটা ভুল হলো। শুদ্ধ পুরুষ নয়তো তাকে বলা উচিত দূষিত পুরুষ, কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না, উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়। কিছু বলাও যায় না, বললেই জ্বালা কাঠের বাড়ি। প্রচলিত এক কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাদের এই বাড়িতে প্রবাদটি এক্কেবারে খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুখোর রাজনীতিবিদ, একজন নেতাও বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্তজন। কই, কার সঙ্গে তো রুড বিহেভ করে না, রাগও দেখায় না, যখন তখন মারে না, ধমকায়ও না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চার হয়ে সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন, বাকিরা সব ভুল জবরজং। মারামারি ধমকাধমকি কোনো কিছুইতে সে বাদ রাখে নেই। গতবার বাসায় এসে চটাস করে বলে বসলো বাড়ির কোনো মেয়ে বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে। যদি সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে তাহলে খবর আছে, ব্যাস হয়ে গেল। এর পরদিনই বড়মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউই। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়ার জন্য নেই। এখানেই শেষ নয়, আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এসব এসে বিরক্ত নয়, মহাবিরক্ত। মাঝে মাঝে তো চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এইসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই, খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন। কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না, বললে আবার চাপার দাঁত একটাও আস্ত থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘরে শুধু বড়মা ছাড়া কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড়মা জানালো প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে, তাকেই দেখতে বাকিরা বাগানে ছুটেছে। কথাটা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দেন। তারপর তার হাতে খাবার ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধ রুমে দিয়ে আয় তোমা, আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা। কথাটা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘরে ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গতদিন যার মার খেলো তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে, এটাই হচ্ছে তার নিয়তি।
সে শুদ্ধের রুমে নক করে সায়নের রুমে উকি মারতে ভুলল না। সায়ন বেঘরে ঘুমোচ্ছে। কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমোচ্ছে সায়ন। ফোনটা কাছে নেই বিদায় ঘুমাতে পারছে, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাপালা করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে সাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তো তা নয়। পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায়, তখন সেটা দেখে আঁতকে ওঠে অনেকেই। সীতারা চৌধুরী তো ডুকরে কেঁদে ওঠে। এসব ছাড়ার জন্য আবার বোঝায়। মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে আনমনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসেনি, জিজ্ঞেসও করেনি তার শরীরের হাল। আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছেন, কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন। এমন না যে ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে। সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ। সে থাকুক তার মতো। কথাটা বলেই শারাফত চৌধুরী একবারও ওইদিকে পা মারাননি। তবে শুদ্ধের থেকে সায়ন ভাই যে শত গুণ নে ভালো, কথা কেউ বোঝে না কেন? বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাটার শুদ্ধকেই বকাঝকা শোনাতো। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে। শুদ্ধ শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধের মুখে দাঁড়ায়। তারপর অন্যদিকে তাকিয়ে বলে, খাবার বড় মা পাঠালো। থমথমে হয়ে আসে শীতলের মুখ। বিরক্তও বটে। এই লোকটাকে তার সহ্য হয় না। চাচাতো ভাই হয়েছে তাতে কি? তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশূল। তার মুখভঙ্গি পড়ে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, কোনো অসহায় মানুষকেও তো কেউ এইভাবে খাবার দেয় না। মিনিমাম ম্যানাজটুকু কি গিলে খেয়েছিস? কথাটা বলেই শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরল না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতেই রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখে। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলেই শুধু বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দেয়। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ জল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই। অভিযোগ করেছিস আমি তোকে শুধু মারি। চাচাতো বোন বলে তোর ভালো সহ্য করতে পারেন আমি। হ্যাঁ বলেছি, এখনো বলছি। তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানোর দূর। ডাকাতের মতো চালাকাট দিয়ে মেরেছ। এত অভিযোগ? কেন করব না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছি। আর করবি টিকটক? করব তো, আবার করব। মুখে তর্ক করছিস? মারের ব্যথা কমে গেছে তাই না? আরেক ঘা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ অতিরিক্ত তীক্ষ্ণ হয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ায়। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলে, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপটা কোলে নিয়ে দুপা তুলে বিছানার এক কোণে বসে। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসে। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স করতে করতেই হাসছে। ফ্রেন্ডরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করছে, আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতেই হঠাৎ আঙ্গুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কুকিয়ে উঠল সে। ব্যথা তোর শব্দ শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকাতে খেয়াল করলে শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে দুগালে থুতনিতে 2-4টে ব্রণ উঠেছে। ফর্সাকাল লাল হয়ে আছে এই একটা ব্রণে। কিশোরী থেকে শুদ্ধ যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল। তাছাড়া ব্রণ নানান কারণেই হতে পারে, শুধু যে শুদ্ধ যৌবনা তা নয়। এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে, অথবা ঠিকমতো ঘুমোচ্ছে না। হতে পারে পূর্বের চেয়ে তার স্ক্রিনে ওয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে শুদ্ধ গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় সেই কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকায় একজনের কমেন্টে, শ্রদ্ধা জৈবনে পা দেওয়া আবেদনময় প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান তোমার এই জৈবন সুধা পান করার অপেক্ষায়। এই কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ন ড্যান্ডিখোর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টের দিকে। ফারাবি কী করে পারলো এসব নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল।
পরিচিত লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেস এইভাবে ছোট করতে পারলো। পারভীর কমেন্টের পর ঘণ্টাখানিক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকায় তার।